বধূর সাথে বসে আছি আকাশ ভাইয়ের রুমে। একটু আগেই আকাশ ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। যাকে ভালোবাসতাম তার বউ হয়েছি, কিন্তু তবুও খুশি হতে পারছি না। কারণ সে আমাকে ভালোবেসে নয়, দয়া করে বিয়ে করেছে। আমি তাকে একতরফা ভালোবাসতাম, কখনো তাকে ভালোবাসি বলার সাহসী হয়ে ওঠেনি। আকাশ ভাই আমার বড় ভাই, রিয়ানের বেস্ট ফ্রেন্ড। চলুন আপনাদের বুঝিয়েই বলি কেন আমি আকাশ ভাইয়ের বউ হলাম। ভার্সিটি যাবার জন্য বাসা থেকে বের হয়েছি। আমি এবার অনার্সে পড়ছি। আমি হিয়া, আম্মু আর বড় ভাইকে নিয়েই আমাদের সংসার। আব্বু কয়েক বছর আগে স্ট্রোক করে মারা যায়। ভাইয়া একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়। দৌড়ে একটা গাছের নিচে গিয়ে দাঁড়াই। গাছের কাছে আসতে আসতে প্রায় ভিজে গেছি। সাদা ড্রেস হওয়াতে শরীরের অনেক অংশ বোঝা যাচ্ছে। আশেপাশে থাকা কিছু ছেলে লালসার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মাথার উপরে একটা ছাতা দেখতে পাই। পাশে তাকিয়ে দেখি আকাশ ভাই। আকাশ ভাইকে দেখে মনের মধ্যে একরাশ আনন্দ এসে বাসা বাঁধে। বাসা থেকে বের হবার সময় ছাতা নিয়ে বের হতে পারো না? আমি কি জানতাম বৃষ্টি আসবে? তুমি তো এখনো ছোট বাচ্চা, বুঝবে কি করে? চলো তোমাকে বাসায় দিয়ে আসি, আজকে আর ভার্সিটি যেতে হবে না। আকাশ ভাই আমার সামনে আসলেই বুকের ধুকপুক শুরু হয়, শরীর কাঁপতে থাকে এই মানুষটা কাছে আসলে। হিয়াকে নিয়ে বাসার দিকে হাঁটতে থাকি। ঝুম বৃষ্টি হচ্ছে, ছাতা থাকার পরেও ভিজে যাচ্ছি দুজনেই। কিছু সময় হাঁটার পর হিয়ার বাসার সামনে চলে আসি। যাও বাসার ভেতরে যাও, আমিও বাসায় চলে যাই। আপনি তো পুরো ভিজে গেছেন, এই অবস্থায় বেশি সময় থাকলে ঠান্ডা লেগে যাবে। সমস্যা হবে না, এখান থেকে বাসায় যেতে 10 মিনিট লাগবে। আসুন না বাসায় ভাইয়া, একটু পরে বাসায় গেলে কি হবে? আমি আর কথা না বাড়িয়ে হিয়ার সাথে বাসার ভেতরে যাই। আমাকে আর হিয়াকে দেখে আন্টি বলে, এই, কি অবস্থা হয়েছে তোমাদের? আর হিয়া, তুই না ভার্সিটি গেলি, এভাবে ভিজেছিস কেন? মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে আম্মু, আর সেখানে আকাশ ভাইয়ের সাথে দেখা হয়। আকাশ ভাইয়া বলল আজ আর ভার্সিটি যেতে হবে না, পুরো ভিজে গেছি তাই। আচ্ছা, এখন রুমে গিয়ে চেঞ্জ করে নে। আকাশ, তুমি রিয়ানের রুমে গিয়ে চেঞ্জ করে নাও। ঠিক আছে বলে আমি চলে যাই রিয়ানের রুমে। আর হিয়া ওর রুমে চেঞ্জ করে নিচে আসতে আন্টি কফি বানিয়ে দেয়। হিয়া একটু পর নিচে এসে আমার সামনে সোফায় বসে। আন্টি 2 কাপ কফি এনে আমাকে আর হিয়াকে দেয়। কফি খেয়ে কিছু সময় আন্টির থেকে গল্প করি। বৃষ্টি থেমে গেছে। আন্টি, আমি তাহলে এখন যাই, আবার পরে আসবো। আর একটু পরে গেলে তো রিয়ানের সাথে দেখা করে যেতে পারছে। অন্য এক সময় আসবো আন্টি, বাসায় আবার আম্মু চিন্তা করবে। আন্টি ঠিক আছে বলে আমি একবার হিয়ার দিকে তাকিয়ে বাসা থেকে বের হয়ে যাই। বাসায় যেতে যেতে চলুন আমার পরিচয়টা দিয়ে দেই। আমি আকাশ চৌধুরী, আব্বু আশরাফ চৌধুরী, আম্মু মমতা চৌধুরী। বর্তমানে আমি টোটো কোম্পানির ম্যানেজার। আর এটা কোনো জব নয়, মাস্টার্স শেষ করে বেকার ঘুরছি। আব্বু একটা কোম্পানিতে জব করে, আম্মু হাউসওয়াইফ। বাসায় আসতে আম্মু বলে, কি রে, এই বৃষ্টির মধ্যে কোথায় ছিলি তুই? একটু বাইরে গেছিলাম আম্মু। এরপর আম্মুকে সব বলি। আচ্ছা, তুই এভাবে আর কতদিন ঘুরে বেড়াবি বলতো? কি করবো তাহলে আম্মু, আজকাল চাকরি পাওয়া কতটা কষ্ট তুমি জানো না? সেটা তো জানি, তাই বলে এভাবে ঘুরে ফিরে কাটাবি? তুমি তাহলে আব্বুকে বলো তার অফিসে কাজের ব্যবস্থা করে দিতে। ঠিক আছে, আমি তাহলে তোর আব্বুর সাথে কথা বলছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। রুমে আসতে মোবাইলটা কিরিং কিরিং করতে থাকে। মোবাইল হাতে নিয়ে দেখি রিয়ান কল করেছে। কিরে হারামি, কাজ নেই তোর, এই সময় কল করলি যে? আর কাজ, আজকে একটা প্রজেক্টের কাজ দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি এসে সব মাটি করে দিল। তা তুই নাকি আমাদের বাসায় গিয়েছিলি? গিয়েছিলাম। হিয়াকে রাস্তায় বৃষ্টিতে ভিজতে দেখে ওকে বাসায় পৌঁছে দিতে গিয়েছিলাম। আচ্ছা, বুঝলাম। শোন, কাল হিয়াকে দেখতে পাত্রপক্ষ আসবে, তুই কিন্তু আমাদের বাসায় থাকবি। হিয়াকে দেখতে আসবে? কথার শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো। হিয়াকে আমি ভালোবাসি, কিন্তু বলার সুযোগ কখনো হয়নি। আজ থেকে 6 বছর আগে আমি যখন হিয়াকে সিলেটে দেখি, বন্ধুদের সাথে সিলেট ঘুরতে গেছিলাম। তখন সেখানে 7 জন মেয়েও ঘুরতে গেছিল। আর তার মধ্যে হিয়াকে স্পেশাল মনে হয়েছে আমার কাছে। রায়ানের সাথে বন্ধুত্ব করার কারণই ছিল হিয়া। কখনো বলার সাহস হয়নি। হিয়া আমাকে কী ভাববে সেটা ভেবে না বলার ভুলের মাসুল এখন দিতে হবে। কিরে, চুপ হয়ে গেলি কেন? না কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো তোদের বাসায়। আচ্ছা খুব ঘুম পাচ্ছে, পরে কথা হবে।
কল কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করতে থাকি। জীবনে প্রথম ভালোবাসা এভাবে হারিয়ে ফেলবো বুঝতেই পারিনি। কিছু সময় কান্না করার পর রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন বিকেল 4টায় রায়ানদের বাসায় চলে আসি। হিয়া একটা কালো শাড়ি পরে বসে আছে, আর ছেলেটা আর কেউ নয়, হিয়ার মামাতো ভাই আমান। আমার সাথে আগেই কথা হয়েছে, আর আমান জানায় সে হিয়াকে ভালোবাসে, হিয়াও হয়তো আমানকে ভালোবাসে। রায়ান আমার কাছে এসে বলে, কিরে, তোরা তো লেট হলো কেন? বিয়ে ঠিক হয়ে গেল, এই সপ্তাহে বিয়ে। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সে অনেক খুশি বিয়ের কথা শুনে। যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসলাম সে কখনো আমার ভালোবাসাই বুঝলো না। আমান ভাইয়া আমাকে ভালোবাসে শুনেছি, কিন্তু আমার মনের মন্দিরে যে শুধু আকাশ ভাইয়ারই বসবাস। আম্মু ভাইয়া সবাই খুশি, কিন্তু আকাশ ভাই খুশি যখন দেখলাম আর কিছু বলার বা করার ছিল না। নিজের ভালোবাসা বুকে চাপা রেখে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। সবাই খুব খুশি এই বিয়েতে। হিয়া যখন রাজি হলো তখন বুকের ভিতরটা চিনচিনে ব্যথা হতে শুরু করলো। রায়ানের বিশ্বাসও নষ্ট করতে পারলাম না। কিছু সময় পর বাসায় চলে আসি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আমার বিয়ের সকল কাজ রায়ান ভাই আর আকাশ ভাই করছে। আকাশ ভাইকে ছাড়া তো কখনো কাউকে কিছু নিয়ে ভাবিনি। চোখের কোণে পানি কেউ দেখার আগেই রুমে চলে আসি। জানালার কাছে এসে বাহিরের দিকে তাকিয়ে আছি। কিছু সময় পর আম্মু এসে একটা শাড়ি দিয়ে যায়। এর কিছু সময় পর পার্লার থেকে লোক এসে সাজিয়ে দেয়। এখন প্রায় সন্ধ্যা, এখনও বরযাত্রী আসেনি। সবাই চিন্তায় পড়ে গেছে। হঠাৎ রায়ানের মোবাইলটা বেজে ওঠে। কী কথা হলো বুঝতে পারছি না। রায়ানের হাতে থাকা মোবাইলটা পড়ে যায়। রায়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করি কী হয়েছে। রায়ান যা বলে শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। হঠাৎ করে লাউড স্পিকারে গান বন্ধ হয়ে যায়। পুরো বাসা নিশ্চুপ হয়ে যায়। বুঝতে পারছি না কি হয়েছে। নিচে আসতেই দেখি আম্মু কান্না করছে। ভাইয়া আর আকাশ ভাই একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আম্মুর কাছে গিয়ে বলি, আম্মু কি হয়েছে? তুমি কান্না করছো কেন? ভাইয়া কি হয়েছে তুই বল। আকাশ ভাই আপনি তো বলুন কি হয়েছে। সবাই এমন চুপচাপ কেন? আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ঘটনাস্থলে আমান সহ আরও 3 জন মারা গেছে। এই কি বলছেন আপনারা? এখানে হিয়ার কি দোষ? হিয়া কি গাড়ি ড্রাইভ করছিল নাকি? আর ওর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে? ওর জায়গায় আপনার মেয়ে থাকলে কি এই কথা বলতেন? এটা ওপরওয়ালার ইচ্ছেতে হয়েছে, এর জন্য ও দায়ী নয়। আকাশ, এটা কি হয়ে গেল? আমার বোনের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল? কি অন্যায় করেছিলাম আমরা রে? কেন আমার বোনের সাথে এমন হলো? রায়ান, এখানে কারো হাত নেই। আচ্ছা শোন, আমি হিয়াকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আম্মু আমার কাছে এসে বলে, আমিও তোকে এটাই বলতে চেয়েছিলাম বাবা। হিয়া মায়ের মতো এত লক্ষ্মী একটা মেয়ে জীবন এভাবে নষ্ট হতে পারে না। রায়ান, তুমি গিয়ে কাজীকে নিয়ে আসো। হিয়া মা আর আকাশের বিয়েটা আজকেই হবে। আন্টি বসা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রায়ান কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। হিয়া এখনও পাথর হয়ে বসে আছে। কিছু সময় পর রায়ান কাজে নিয়ে আসলে আমাদের বিয়েটা হয়ে যায়। বিদায়ের সময় রায়ান বলে, আমার বোনটাকে তুই দেখে রাখিস দোস্ত। আমার বোনটা খুব ভালো, কখনো কারোর সাথে খারাপ আচরণ করেনি। আর যেভাবে ওর বিপদে পাশে দাঁড়িয়েছিস, সারা জীবন সুখে থেকে এভাবেই ওর ছায়া হয়ে থাকিস। তুই কোনো চিন্তা করিস না দোস্ত, হিয়ার সকল দায়িত্ব আজ থেকে আমার। সারা জীবন ওর ছায়া হয়ে পাশে থাকবো। রায়ান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় পর হিয়াকে নিয়ে বাসায় চলে আসি। আন্টি আমাকে আকাশের রুমে রেখে চলে যায়। আর বাকিটা তো জানেন। হঠাৎ কারো দরজা খোলার শব্দে বাস্তবে ফিরি। সামনে তাকিয়ে দেখি আকাশ। রুমে এসে দরজা বন্ধ করে হিয়ার দিকে এগিয়ে যাই। হিয়ার সামনে দাঁড়িয়ে বলি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি হিয়া। ভালোবাসার মানুষটার সাথে বিয়ে হবার কথা ছিল, কিন্তু পরিস্থিতি তোমাকে আমার হতে বাধ্য করেছে। আপনি কখনো আমার মন বোঝার চেষ্টাই করেননি আকাশ ভাই। বুঝের বয়স হবার পর থেকে শুধু আপনাকেই আমি মনে প্রাণে ভালোবেসেছি। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। ঘুমালে তোমার মনটা হালকা হবে। তার আগে ফ্রেশ হয়ে এসো। আমি হিয়াকে ওয়াশরুম দেখিয়ে দিই। হিয়া ওর লাগেজ থেকে একটা কমলা রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। আমি গিয়ে সোফায় শুয়ে পড়ি ভালোবাসার মানুষটার পাশে, কিন্তু তারপরেও শোয়ার অধিকার নেই। আচ্ছা, আমি যদি এখন হিয়াকে আমার ভালোবাসার কথা জানাই, তবে কি হিয়া অ্যাকসেপ্ট করবে? না, এই অবস্থায় এসব বলা ঠিক হবে না। এমন আরও অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। চেঞ্জ করে রুমে এসে দেখি আকাশ ভাই ঘুমিয়ে গেছে। ওনার ঘুমন্ত মুখের পানে তাকিয়ে আছি। মেয়েদের ঘুমের মধ্যে সুন্দর লাগে শুনেছি, কিন্তু ছেলেদেরও যে ঘুমন্ত অবস্থায় কতটা সুন্দর লাগে সেটা আকাশ ভাইকে না দেখলে বুঝতাম না। গিয়ে ওনার মাথার পাশে বসে ওনার চুলে হাত বোলাতে থাকি। কেন জানি ওনার কপালে ঠোঁট ছুঁয়াতে ইচ্ছে করে। ইচ্ছেটা পূরণও করে ফেললাম। উঠে গিয়ে বেডে শুয়ে পড়ি।
সকালে ঘুম থেকে উঠে বেডে তাকিয়ে দেখি হিয়া নেই, ওয়াশরুমের দরজাও খোলা। উঠে ব্যালকনিতে গিয়ে দেখি হিয়া ফুল গাছে পানি দিচ্ছে। আগের সেই কথা মনে পড়ে গেল। হিয়াকে সিলেটে দেখার পর রায়ানের সাথে বন্ধুত্ব করি, আর যেদিন প্রথম রায়ানদের বাসায় যাই হিয়াকে ফুলের টবে পানি দিতে দেখি। এত সকালে তুমি গাছে পানি দিচ্ছ? জানি, তোমার অনেক অভ্যাসই আমার জানা। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, একসাথে নিচে যাব। আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই, এরপর হিয়াকে নিয়ে নিচে চলে আসি। আব্বু আম্মুর সাথে বসে নাস্তা করে নেই, সবাই বসে গল্প করছি। আকাশ, বাবা তোকে একটা কথা বলি, জীবনে যতই ঝড় আসুক কখনো হিয়া মায়ের হাত ছাড়বি না। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না আম্মু, আমি হিয়ার পাশে সবসময় থাকবো। সেই বিশ্বাস তোর ওপর আমার আছে। আচ্ছা, বৌমাকে নিয়ে রুমে যা, বিকেলে তো তোদের আবার নিতে আসবে। হ্যাঁ, এই বলে হিয়াকে নিয়ে রুমে চলে আসি। দুজনে পাশাপাশি সোফায় বসে আছি। আকাশ ভাই, সত্যি কখনো আমার হাত ছাড়বেন না তো? তোমার হাত ছাড়ার হলে কখনো ধরতাম না। এরপর আবার দুজনে চুপ। বিকেলে রায়ান আসলে ওর সাথে ওদের বাসায় চলে আসি। আন্টির থেকে কুশল বিনিময় করি। এই বাসায় এর আগে যে কতবার এসেছি তার হিসেব নেই, কখনো লজ্জা করেনি, কিন্তু আজ কেন জানি লজ্জা করছে। হিয়া, জামাইকে নিয়ে তোর রুমে যা। যাও বাবা, গিয়ে ফ্রেশ হয়ে নাও। হিয়ার সাথে ওর রুমে চলে আসি, গিয়ে ফ্রেশ হয়ে বেডে শুয়ে আসি। আপনি থাকুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। বলেই হিয়া চলে যায়। আমি হিয়ার রুমে চোখ বোলাচ্ছি, হঠাৎ টেবিলে থাকা একটা নীল রঙের ডায়েরিতে আমার চোখ আটকে যায়। কি মনে করে উঠে ডায়েরিটা হাতে নিলাম। খুলবো কি খুলবো না ভাবছি, কারো পার্সোনাল জিনিস কি অনুমতি ছাড়া পড়া ঠিক? এসব ভেবে ডায়েরিটা রেখে দিতে গেলে ডায়েরিটা নিচে চোখে পড়ে যায়। ডায়েরিটা তুলতে গেলে দেখি হাত থেকে পরে খুলে গেছে। আমার চোখ আটকে যায়, কিছু শব্দে বড় বড় অক্ষরে লেখা। ভালোবাসি আমার ভালোবাসাকে, আমার ভালোবাসা আর কেউ নয়, শুধুই আকাশ ভাই। আই লাভ ইউ আকাশ। তার মানে হিয়া আমাকে ভালোবাসে? কারো আসার শব্দে তাড়াতাড়ি ডায়েরিটা জায়গা মতো রেখে শুয়ে পড়ি। হিয়া কফি নিয়ে এসে আমার দিকে এগিয়ে দেয়। আমি হিয়ার হাত থেকে কফির কাপ নিয়ে উঠে বেলকনিতে চলে আসি। হিয়াও এসে আমার পাশে দাঁড়ায়। আকাশটা মেঘলা মনে হচ্ছে, রাতে বৃষ্টি হতে পারে। তুমি তো মেঘ ডাকলেও ভয় পাও, তাই না? সেটা ছোট থেকেই, আমার জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে গেল, তাই না আকাশ ভাই? বিয়ে করলে জীবন নষ্ট হয় বুঝি? আচ্ছা হিয়া, তুমি আমানকে ভালোবাসতে? আমান ভাই আমাকে ভালোবাসতো। আর তুমি? এসব বাদ দিন, কফি ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না, খেয়ে নিন। বলেই চলে যায়। আমি জানি হিয়া, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সেটা আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। কিছু সময় ব্যালকনিতে থেকে নিচে চলে আসি। হিয়া আন্টি থেকে টুকটাক কাজ করছে। রায়ান এসে আমার পাশে বসে বলে, কিরে সালা, একা একা বসেছিস কেন? ও না, এখন তো তোকে আর সালা বলা যাবে না, তুই তো আমার বোনের হাজব্যান্ড। তুই কোথায় চলে গিয়েছিলি আমাদের রেখে, সেই যে গেলি? বাজারে গিয়েছিলাম। আচ্ছা শোন, আসার সময় ব্ল্যাক নিয়ে আসছি, চল ছাদে গিয়ে দুই বন্ধু সিগারেট টেনে আসি। তোর মতো শালা যদি সবার ভাগ্যে থাকতো, চল, সেই কাল থেকে সিগারেট খাইনি। রায়ানের সাথে বসে দুই বন্ধু মনের সুখে সিগারেট টানতে থাকি। সিগারেট শেষ করে নিচে আসি। সবাই একসাথে রাতের খাবার খেয়ে রুমে চলে আসি। বাহিরে মেঘ ডাকছে। আমি সোফায় শুতে গেলে হিয়া বলে, মেঘ ডাকছে খুব, আমার ভয় করছে। আজকে বেডে আমার পাশে শোবেন। আমি ঠিক আছে বলে বেডে এসে শুয়ে পড়ি। আবার মেঘ ডাকতে হিয়া আমার বুকে এসে শুয়ে থাকে। আমি হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকি। আমিও হিয়াকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আকাশের বুকে শুয়ে আছি। আকাশ আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, উঠতে ইচ্ছে করছে না। এই বুকেই তো এতদিন শুয়ে থাকার স্বপ্ন দেখেছি, অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়েছে। আকাশকে জড়িয়ে ধরে আবার শুয়ে থাকি। ঘুম থেকে উঠতে উঠতে 10টা বেজে যায়। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে হিয়াকে নিয়ে বাসায় চলে আসি। এসে গেছিস তোরা? যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। হিয়াকে নিয়ে রুমে চলে আসি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 3 মাস। আপনার জন্য টিফিন রেডি করেছি, আজকে মনে করে খেয়ে নেবেন, কিন্তু যেভাবে দিয়েছি সেভাবেই যেন বাসায় আনা না হয়। ঠিক আছে, খেয়ে নিব, চলো, আমাকে যেতে হবে। সবাই একসাথে নাস্তা করে নেই। আব্বু আর আমি চলে আসি অফিসে, যে যার ডেস্কে গিয়ে কাজ করতে থাকি। আম্মুর সাথে টুকটাক কাজ করে রুমে চলে আসি। আচ্ছা, আকাশ রোজ ডায়েরি খুলে কি দেখে? মনের মাঝে কৌতূহল হচ্ছে। কৌতূহল দূর করার জন্য ডায়েরি খুলে দেখি আমার অনেকগুলো ছবি। কিছু কিছু ছবি আমার অজান্তেই তোলা হয়। ছবিগুলো দেখতে থাকি। পাশেই একটা আকাশি রঙের ডায়েরি। কৌতূহল দূর করার জন্য ডায়েরিটা হাতে নিলাম, পড়তে থাকি খুলে। আজ বন্ধুদের সাথে সিলেট ঘুরতে এসে একটা পরীকে দেখলাম। পরীটার নাম ঠিকানা কিছুই জানি না আর কখনো দেখা হবে কিনা। পরের পৃষ্ঠার লেখা পড়তে থাকি। আজ আমি সেই সিলেটের পরীটাকে দেখলাম।
আজ নাম জেনে এসেছি। ওর বান্ধবী হিয়া বলে ডাকছিল। খোঁজ নিয়ে জানতে পারলাম ওর একটা ভাই আছে, নাম নাকি রায়ান। আর সবচেয়ে খুশির খবর হলো পরিটা এখনও সিঙ্গেল। হিয়াকে যে করেই হোক আমার জীবনে চাই। লেখাগুলো পড়ে চোখের পানি আটকে রাখতে পারলাম না। আকাশও আমাকে ভালোবাসে। পরের পৃষ্ঠা পড়তে থাকি। আজ রায়ান কল করে বলল হিয়াকে নাকি দেখতে পাত্রপক্ষ আছে। কথাটা শুনেই মুহূর্তেই আমার পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। হিয়াকে নিজের করে নিব বলে রায়ানের সাথে বন্ধুত্ব করলাম, আর হিয়াকে হারিয়ে ফেলবো। যদি আগেই হিয়াকে মনের কথা বলতাম তাহলে হয়তো এভাবে হারাতে হতো না। আর কিছু লেখা নেই। ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে কান্না করছি। এতটা ভালোবেসে কেন তুমি নিজের মাঝে লুকিয়ে রেখেছিলে আকাশ? অনেক হয়েছে। তুমি বাসায় আসলে আজ আমি তোমাকে ভালোবাসি বলবো। সব কিছু গুছিয়ে রেখে দেই। অফিসে কাজ করতে করতে কখন অফিস টাইম শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। আব্বুর সাথে বাসায় চলে আসি। বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসি। এসে দেখি হিয়া শাড়ি পরে বসে আছে। এই সময় শাড়ি পরেছো, কোথাও যাবে? আমার হাজবেন্ডের জন্য পড়েছি। কেমন লাগছে বললে না তো? একটু অবাক হলাম। হিয়া আমাকে তুমি করে বলছে, আবার বলছে আমার জন্য শাড়ি পরেছে। তুমি সুস্থ আছো তো? আমি সুস্থই আছি। আচ্ছা তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, তোমার সাথে কথা আছে। আমি অফিসের ব্যাগটা রেখে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছতেই আমার হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে আমার পাশে বসে পড়ে। কি হয়েছে তোমার? এমন করছো কেন? আর ইউ ওকে? আই এম গুড। তোমাকে একটা গল্প বলবো, তাই তো এমন করছি। গল্প বলবো মানে? আচ্ছা পরে শুনবো। এখন মানে এখন। ওকে, এখনই শুনবো। এর এমন হাইপার হয়ে যাচ্ছ কেন? আচ্ছা শোনো তাহলে। একটা ছেলে একটা মেয়েকে সিলেটে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায়। এরপর কিছুদিন পর ছেলেটা মেয়েটাকে ঢাকায় দেখে, আর ছেলেটা মেয়েটার সম্পর্কে খোঁজ নেয়। তারপর ছেলেটা মেয়েটার ভাইয়ের সাথে বন্ধুত্ব করে, শুধু মেয়েটাকে পাওয়ার জন্য। এটা তো আমার কাহিনী মনে হচ্ছে। তবে কি হিয়া আমার ডায়েরি পড়েছে? হিয়া আবার বলতে শুরু করে। তারপর ছেলেটা লুকিয়ে লুকিয়ে মেয়েটার ছবি তুলে নিজের কাছে রাখতো। আর যখন শুনলো মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলেটা হার মেনে নেয়। কিন্তু এটা জানতে চায়নি মেয়েটা তাকে ভালোবাসে কিনা। মেয়েটাও ছেলেটাকে ভালোবাসে, আর তাই তো মেয়েটাও তার ডায়েরিতে ছেলেটিকে ভালোবেসে লিখে রেখেছে। তুমি আমার ডায়েরিটা পড়েছো কেন আমার পারমিশন ছাড়া? কিন্তু এটা ঠিক না। এটা কিন্তু ঠিক না। তাহলে তুমি তো আমার ডায়েরি পড়েছো বিনা পারমিশনে। আমি তোমার ওয়াইফ, আর তাই তোমার পার্সোনাল জিনিস পড়ার অধিকার আমার আছে। সেম টু ইউ। এতটা ভালোবেসে কেন কখনো বললে না? ভয় হতো, তুমিও বলতে পারতে। মেয়েরা কি আগে বলে নাকি? এখন তুমি আমাকে প্রপোজ করো। প্রপোজ করলে আমাদের বাসরটা কি হবে, যেটা এখনও স্থগিত আছে? হিয়া লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরে। আমি হিয়াকে জড়িয়ে ধরে বলতে থাকি, হৃদয়ে তোমার জন্য ভালোবাসা, আর দু চোখে তোমার নেশা। তোমার ভালোবাসা তোমাকে ভালোবাসে। আই লাভ ইউ রিয়া। হিয়া আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। হিয়াকে কোলে তুলে বেডে শুয়ে দেই। এমন করে কান খাড়া করে আছেন কি শোনার জন্য? আমাদের একা ছেড়ে দিন। আজকের মতো টাটা। ভালো থাকুন, ভালো রাখুন। আজকের মতো বিদায় নিন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সামনের কোনো দিনে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 30 মিনিট ধরে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তার আসার কোনো নামই নেই। কি যে করব, পাগলিটাকে যদি আজকে না দেখে বাড়িতে যাই তাহলে রাতে আর আমার ঘুমই হবে না। সো সেই জন্য আরও 20 মিনিট দাঁড়িয়ে থাকার পরে দেখতে পেলাম আমার নীল পরীটা আসতেছে। তাই আমি রাস্তার সামনে চলে আসি, আর আমাকে দেখে রাগে ফুলতে আছে। কিছুক্ষণ পর লিজা আসলো আমার কাছে। আসতে এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। আবির, তোকে একদিন বলেছি না আমার পিছন পিছন ঘুরবি না? আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। তুমি জানো আপু, তোমাকে না দেখতে পেলে আমার একটু ভালো লাগে না। আজকে আবার তোমার আপুকে বলা লাগবে? তুমি এরকম করো কেন সবসময়? আপুর ভয় দেখাও কেন? তো তোকে কার ভয় দেখাবে শুনি? তুই সেই 6 মাস ধরে আমার পিছন পিছন এভাবে লেগেই রয়েছিস। আমি তো তোমাকে দেখতেই আসি, আর তোমার গলার পাশে যে একটা তিল আছে ওইটা যে আমার কাছে কতটা ভালো লাগে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। কুত্তা, তিলটাও দেখে ফেলেছিস? জানি না কি কি দেখছিস। আমি আর কিছু দেখিনি, ওইটা চোখে পড়েছে তাই ওটাই দেখেছি।
তোর চোখ দুটো অনেক খারাপ। তুমি ভুল বলেছ। আমি অন্য কিছু তো দেখি না, শুধু তোমাকেই দেখি আর তোমার তিলটাকে দেখি। যাই হোক, তুই আজকে আবার এখানে এসেছিস কেন? তোকে না কালকে চর দিয়েছিলাম, সেটা কি তোর মনে নেই? তুমি যদি আমায় চর মারো, আরও যদি কিছু করো, তবু আমি তোমার পিছন ছাড়ব না। তোমাকে আমার মনের ভিতর জায়গা দেয়া হয়ে গিয়েছে। আবারও এসব কথা? আজকে যদি তোর আপুকে না বলেছি তাহলে আমিও লিজা না। তুমি তো লিজা না, তুমি হলে আমার পাগলি বউ। তবে রে শালা, দাঁড়া তুই। এটা বলেই আমি আবিরের গেঞ্জিটা টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আরে আরে, এভাবে গেঞ্জিটা টান দিও না, কালকে এটা কিনেছি। যেভাবে করতে আছো পরে তো এটা লম্বা হয়ে যাবে, আর পরে এটার ভিতর তোমাকেও ঢোকা লাগবে। তবে ভালোই হবে, তোমাকে তখন জড়িয়ে ধরে থাকতে পারবো। একটা দিলা কেন? অন্য গালটায়ও আরেকটা দাও। আবির, তোকে এত চর মারি তবুও তুই আমার পিছন কেন ছাড়িস না? ছাড়ার জন্য তো তোমাকে আমি ভালোবাসিনি। আবারও কিন্তু লাগিয়ে দিব আর একটা গালে। তুমি কি আমাকে বিয়ের পরও এভাবে চর মারবা? আবির, আজকে সত্যি সত্যি আমি কিন্তু তোর আপুকে বলে দিব। বললে বলবা, এর আগেও তো দুদিন বলেছ, তাতে আপু আমাকে কিছুই বলেনি। আর আপুই তো তোমার পিছন পিছন আমাকে ঘুরতে বলেছে। ও এটা বলছে আজকে, এখনই আমি তোর আপুকে ফোন দিতে আছি। এখন দিও না, বাড়িতে গিয়ে না হয় দিবা। আচ্ছা, এখন বল তুই আমার পিছনে এভাবে লেগে রয়েছিস কেন? তোমাকে এতবার প্রপোজ করার পরেও এখন আবার নতুন করে বলা লাগবে কেন শুনি? তুই জানিস না আমি তোর থেকে 2 বছরের বড়, আর তুই এখন পিচ্ছি, এই কেবলমাত্র ইন্টারে ভর্তি হয়েছিস। হয়েছে বড়, তুমি তো অটো পাস করে অনার্সে উঠেছ। তবে রে শালা, তোকে আজকে কি যে করব। আমি কোনো মতে হাতটা ছাড়িয়ে দিলাম একটা দৌড়। সো যেতে যেতে পরিচয়টা দিয়ে দেই, আমি আবির, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আব্বু আমার পিচ্চি ছেলে, আমার একটা বোনও আছে। আমরা এক ভাই এক বোন, আর বোনটা আমার থেকে বড়, লিজার সাথে পড়ে। আপনারা তো ভাবছেন লিজা আবার কাকে বললাম। এতক্ষণ যার সাথে কথা বলেছিলাম সে হলো লিজা, আমার বউ। প্রেম করতে পারলাম না, বাট তবু ওকে আমি বউ ভেবেছি। মেয়েটি দেখতে অনেক সুন্দর, একদম কিউটের ডিব্বা। ও এবার অটো পাস করে অনার্সে উঠেছে, আমার থেকে 2 বছরের বড়। ও যে সময় আমাদের বাড়িতে প্রথমবার গিয়েছিল, সেই দিন থেকে ওকে আমার ভীষণভাবে পছন্দ হয়ে যায়। এতদিন ওকে ভালোবাসার কথা বলেছি, কিন্তু তার বিনিময়ে শুধু চড়ে খেয়েছি। এদিকে কিছুক্ষণ পরে আমি বাড়িতে চলে আসি, এসে শুয়ে পড়লাম। হঠাৎ আপু আসলো আমার রুমে। আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম। তার মানে লিজা কি আপুকে সব বলে দিয়েছে? তাহলে আমি তো শেষ। কি আপু, কিছু কি বলবি? আমি কি তোকে লিজার পিছন পিছন ঘুরতে বলেছি? যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। এখন যে আপুকে কি বলবো? কি হলো, কথা বলিস না কেন? আজকে যদি কিছু না বলো তাহলে আবুর কাছে নালিশ জানাবো। আমি গিয়ে আপুর হাত ধরে বললাম, প্লিজ আপু, এটা বলিস না, তাহলে আমাকে টানিয়ে পিটাবে। তাহলে আমার নামে ওর কাছে এসব বলেছিস কেন? আপু, ভুলে বলেছি, আর কিছু বলবো না। ভুল তো করেছিসই, এখন শাস্তিও পেতে হবে। এখন তুই 10 বার কানে ধরবি, না হলে আমি আবুর কাছে গেলাম। আচ্ছা, ধরতেছি। তারপর আমি কান ধরা শুরু করে দিলাম। কানে ধরতে ধরতে বল, আর লিজার পিছন পিছন ঘুরবি না। আপু, এটা বলতে বলিস না, আমি ওকে অনেক ভালোবাসি। আবির, তোর মাথায় কি একটুও জ্ঞান বুদ্ধি নাই? তুই জানিস ও তোর থেকে 2 বছরের বড়। তাতে কি হয়েছে? প্লিজ আপু, ওর সাথে আমার প্রেমটা করিয়ে দে না, তোকে তাহলে পেট ভরে মিষ্টি খাওয়াবো। আমি তোকে প্রেম করতেও দিব না, আর আমি মিষ্টিও খাবো না। হইছে, তোর আর করিয়ে দেওয়া লাগবে না, আমারটা আমিই করে নেব। কালকে যদি পিছন পিছন তোকে দেখি তাহলে তোর খবর আছে। কালকে তো এমনিতেই যাব না, কারণ কালকে তো শুক্রবার, তাই কালকে শুধু ঘুমাবো। দূর, তোর সাথে কথাই বলবো না, আমার পাগল করে দিল একদম। এটা বলে আপু চলে গেল, আমিও শুয়ে পড়লাম। সকাল সকাল কারো মিষ্টি কণ্ঠ শুনতে পেলাম, তাই
তাই আমি শোয়া থেকে উঠে বসলাম। কিছুক্ষণ পরে লিজার গলা শুনতে পেলাম। ও আপুর সাথে কথা বলতেছে। দোস্ত, এখানে কোন ছাগল থাকে? কি পরিবেশে বইগুলো এলোমেলো আর কিছুই গোছানো না। এখানে আবির থাকে, আরও একটুও গুছালো না। ও মানুষটাই তো অগুছালো। আমাকে অপমান করা? দাঁড়াও, তোমাকে বোঝাইতেছি। আমি বলে উঠলাম, তুমি তো গুছিয়ে দিতে পারো। আমার ঠেকা পড়ছে যে তোর রুম গোছাবো। বিয়ের পর এসব তো তুমিই গুছিয়ে দেবে, আর আমার জামার কাপড়গুলো ধুয়ে দেবে। এটা বলা মাত্রই লিজা রেগে মেগে এসে আমাকে চেপে ধরলো। তুই কি বললি হারামজাদা? আজকে তোর গলা চিপে মেরেই ফেলবো। আপু ছাড় না, মনের ভুলে বলে ফেলেছি। আমি ভাবছি যে এসব আমি ঘুমের ঘোরে বলতেছি। আমি ওকে ছেড়ে দিলাম, তারপর চলে যেতে যাব এমন সময় আবির বলল, প্রতিদিন তো আমি তোমাকে দেখতে যাই, আজকে তুমি আমাকে দেখতে আসলা কেন? মতলব কি? তোকে দেখতে আসতে আমার বইয়ে গিয়েছে। আমার প্রাইভেট আজকে বন্ধ, তুই জানিস না? আর তোর আপুর সাথে একটা কথা ছিল, তাই এটা বলতে এসেছি। আমি তো জানি তুমি কেন এসেছো, আমাকে দেখতে এসেছো, আমি তা জানি। ওই দোস্ত, তোর ভাইয়ের কথা শুনেছিস? ওর জন্যই কিন্তু তোদের বাড়িতে আগের মতো আসি না, আসলেই শুধু উল্টোপাল্টা বলা শুরু করে দেয়। ওর কথা বাদ দে তো, আর তুই চল, আমরা না হয় দুজনে ছাদে গিয়ে বসি। আপু, তুই লিজা আপুকে কোনোখানে নিয়ে যাস না তো, এখন আমি তার সাথে গল্প করব। দেখেছিস এসব কি ধরনের কথা বলতে আছে? আর আসবো না তোদের বাড়িতে, আজকেই শেষ। আবির, আব্বুকে ডাক দেওয়া লাগবে? আপু, আমি আর তোর ফ্রেন্ডকে কিছুই বলবো না, তবু এসব কথা আব্বুকে বলিস না, ওকে? তুই আঙ্কেলকে এতটা ভয় পাস? এতে হাসার কিছু নেই। তোমরা দুজন এখন এখান থেকে যাও। যাবো না তো কি করব? তোর মতো বাদরকে দেখবো? হয়েছে, নিজে একটু সুন্দর বলে বাকিরা সব বাদর হয়ে গিয়েছে। হ্যাঁ, বাকি সব না, শুধু তুই বাদর। এটা বলে আপু আর লিজা চলে গেল। ধুর, আজকে কি অপমানটাই না করলো। আপুর ভয় না হয় কিছু বললাম না। পরের দিন আমি আবারও সেই দিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি, আর লিজাকে দেখার জন্য। কিছুক্ষণ পরেই লিজা আসলো। আল্লাহ, তুমি আমাকে তুলে নাও, এই বান্দার পোড়ার জন্য আমার একটুও শান্তি নেই। ওই, তোমাকে তুলে নিলে আমি থাকবো কিভাবে বলো? আবির, আজকে তোর আপুর কাছে সব বলবো, তারপরে তোর আপুর হাতে পিটানি খাবো, মনে রাখিস। আমাকে যদি আব্বু পিটায়ও, তারপরেও আমি তোমার পিছন ছাড়বো না, কারণ তুমি শুধুই আমার। তবে রে শালা, দাঁড়া তুই। এটা বলা মাত্রই আবির একটা দৌড় দিল। এই ছ্যামড়াকে নিয়ে আর তো পারছি না। এভাবে আরো কিছুদিন কেটে গেল। এতদিন আবির আমার পিছন পিছন আঠার মতো লেগে রয়েছিল। একদিন প্রাইভেট পড়ে বাসায় ফিরতেছিলাম আর মন খারাপ করে হাঁটতেছিলাম, কারণ আজকে স্যার অনেক বকা দিয়েছে। এমন সময় আবির আমার সামনে একগোছা গোলাপ ফুল নিয়ে আসলো। তা দেখে আমার আরও রাগ উঠে গেল। প্লিজ লিজা, তুমি আমাকে একটু ভালোবাসো না? আমার প্রপোজের একটু অ্যান্সার দাও না। আজকে তোর প্রপোজের অ্যান্সার জনমের দেওয়া দিয়ে দিব। আমি ওর কাছে ওকে ফুলটা নিয়ে পা দিয়ে পিষে ফেললাম। এর আগে তো তুমি আমার সাথে এরকম করোনি। আমার পিছন পিছন ঘুরতে তোকে কে বলেছে? আমি একদিন বলেছি না আমার পিছন পিছন ঘুরবি না? তোর মা বাবা তোকে কিছুই কি শিক্ষা দেয়নি? কথাটা শুনে চোখে পানি এসে গেল। এতে মা বাবাকে না তুললেও পারতে। তুমি যদি বলতে আমি ডিস্টার্ব হই, তাহলে আমি আর আসতাম না। হ্যাঁ, আমি ডিস্টার্ব হই। এখন তুই যা। কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। কি করব বুঝতে পারছি না, তাই আমি বাড়িতে চলে আসি। কিছুক্ষণ পরে আপু আসলো আমার রুমে। তোকে একদিন বলেছি না ওর বিনোদন ঘুরবি না, তুই তো আমার কোনো কথাই শুনছিস না। আপু, তুইও আমার গায়ে হাত তুললি? আজকে তোর জন্য আমাকে অনেক কথা বলেছে। কতবার বলেছি না ও তোর তোর চেয়ে বড়। আচ্ছা, আমার কথা তো শুনলি না, আজকেই তার কাছে বলে দিব। আমিই তোকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও তোর বান্ধবীর পিছনে ঘুরব না। মনে থাকে যেন। এটা বলে আপু চলে গেল। আমি মন খারাপ করে শুয়ে পড়লাম, চোখ
বুঝতে না বুঝতেই ওর অপমানগুলো আমার চোখের সামনে ভেসে আসছে। আমি তোকে একটু ভালোবাসতেই চেয়েছিলাম, তার জন্য ও এটা করবে সেটা আমি কোনোদিনও আশা করিনি। আমি চোখের পানি মুছতে মুছতে ঘুমিয়ে পড়লাম। আমি বাড়িতে এসে মন খারাপ করে ছাদে বসে আছি। আজকে স্যার আমাকে বকা দিল আর রাগ ছাড়লাম আবিরের উপর। আমার এটা করা ঠিক হয়নি। আর রাগ দেখিয়ে ওর বোনকেও অনেকটা কথা বলে দিয়েছি। কেন যে আজকে এতটা রাগ দেখালাম, কালকে না হয় আবিরকে সরি বলবো আর ওকেও আমার মনের কথা সব বলবো। পরের দিন আমি প্রাইভেটের পরে একটু তাড়াতাড়ি আসলাম, কিন্তু এসে দেখতে পেলাম 3 রাস্তার মোড়টা একদম ফাঁকা। আজ আর আবিরকে দেখতে পেলাম না। তা দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আবির তাহলে আমার কথাগুলোতে কালকে অনেক কষ্ট পেয়েছে। এখন সে আমি কি করব? আমি বাড়িতে চলে আসি। এসে কতক্ষণ মন খারাপ করে বসে রইলাম। এভাবে আরো 2 দিন কেটে গেল। এখন আজও আবিরের কোনো দেখা পেলাম না। ওর এই কথাটা আমার শুধু বারবার মনে পড়তেছে। আমাকে যদি আব্বু পিটায়ও তারপরেও আমি তোমার পিছন ছাড়ব না। আজ আমার জন্যই এসব হয়েছে। ভেবেছি আজকে বিকালে আবিরের বাড়িতে যাব। বিকালবেলা আমি ওদের বাড়িতে চলে আসি, এসে ওর বোনের কাছে চলে আসি। তারপরে আবিরের কথা বলতেই বলল ও নাকি ছাদে আছে। আমি ওকে দেখার জন্য ছাদে চলে আসি। এসে দেখি ও মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। তাই আমি ওকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই প্রথমবার আমি কোনো পুরুষ মানুষকে এভাবে জড়িয়ে ধরলাম। কে কে? আমি তাকিয়ে দেখি লিজা আপুটা। আপনি কি করছেন? ছেড়ে দিন আপনি আমাকে। আবির, আমি সরি। আসলে সেই দিন স্যার আমাকে বকা দিয়েছিল প্রাইভেটে দেরি করে আসার জন্য, তাই সব রাগ তোমার উপরে আমি ছেড়েছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা বলা মাত্রই আমি ওকে ছাড়িয়ে চলে যেতে যাব। এমন সময় লিজা আমাকে আরও জোরে জড়িয়ে ধরল। প্লিজ আবির, আমি একটা ভুল করেছি। দয়া করে এই ছোট ভুলটা ক্ষমা করে দেওয়া চাই না? আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে আমি অন্যদিকে তাকিয়ে রয়েছি। তোমাকে আমি অনেক ভালোবাসি, সেই অনেক আগে থেকে, বাট তোমাকে বুঝতে দিইনি। লিজার চোখে পানি টলমল করতেছে। আমি ওর চোখের পানি মুছিয়ে দিলাম। আমাকে একটু তোমার বুকে টেনে নিবি? আমি ওকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি ওকে বুকে নেওয়ার সাথে সাথে আমার সব কষ্ট যেন কোথাও হাওয়া হয়ে গেল। ওই পাগলি, একটা কথা বলি? বলো। তোমার ওই তিলটাকে একটা চুমু দেব। আমার না তোমার ওই তিলটাকে একটা চুমু দিতে খুব ইচ্ছে করতেছে। ওকে দাও। আমি ওর গলার তিলটাতে একটা চুমু দিলাম। আর এভাবেই শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি প্রেম কাহিনী। 3 বছর পরে আমি ওকে বিয়ে করেছি। এখন আমাদের একটা মেয়েও হয়েছে। আল্লাহর দয়ায় আমরা এখন অনেক ভালো আছি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে।